আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 3। গত পর্বে আমরা এই অধ্যায়ে যে জাবেদা কিভাবে নির্ণয় করতে হয় সেটার শর্টকাট টেকনিক আমি শিখিয়েছি, এবং আজকে হচ্ছে আমরা আরো কয়েকটি জাবেদা প্র্যাকটিস করব, এবং এর পরের ক্লাসে আমরা কি করব, এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? তো চলো আজকে আমরা আরো কয়েকটি জাবেদা করার ট্রাই করি। তাহলে প্রথমে দেখো আমরা লিখি যে বেতন প্রদান, কর্মচারীকে বেতন প্রদান। কর্মচারীকে বেতন প্রদান 10,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা কর্মচারীকে কি করছি? বেতন প্রদান করছি। আচ্ছা, তাহলে কর্মচারীকে বেতন প্রদান করছি। এখন আমাদের এখানে হিসাবগুলো ফার্স্টে, এর আগের পর্ব যারা দেখো নাই তারা আগের পর্বটা দেখবে, তাহলে আরো তোমাদের বুঝতে কি সহজ হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি, আগে হচ্ছে আমরা বেতন হিসাব, মানে আগে আমরা লেনদেন থেকে হিসাবগুলো বের করে নিব। তাহলে যেহেতু বেতন দিছি, তাহলে বেতন হিসাব, আর বেতনের পরিবর্তে আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে হচ্ছে নগদান হিসাব। ঠিক আছে, বেতন হিসাব আর কি হবে? নগদান হিসাব। আবার বলতেছি, যদি এই যে এই অধ্যায়ের দ্বিতীয় পর্বটা যদি তোমরা না দেখো, তাহলে তৃতীয় পর্বটা তোমরা ভালো করে বুঝতে পারবে না। কারণ দ্বিতীয় পর্বে আমি তোমাদের একদম বিস্তারিত ভাবে জিনিসটাকে ভালোভাবে বুঝাইছি। তাহলে তোমরা আগে হচ্ছে দ্বিতীয় পর্বটা দেখবে, তাহলে তোমরা জাবেদাগুলো একদম ভালো করে করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা জাস্ট হচ্ছে কয়েকটা জাবেদা প্র্যাকটিস করব। তাহলে দেখো, কর্মচারীকে বেতন প্রদান 10,000 টাকা। তাহলে বেতন হিসাব আর কি? নগদান হিসাব। তাহলে এখন দেখো, বেতন যেহেতু আমাদের জন্য কি 5টা শ্রেণীর মধ্যে কি হবে? ব্যয় হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যয় হিসাব। আরে ধুর, ব্যয়। আচ্ছা, ব্যয়। হ্যাঁ, আর নগদ হচ্ছে আমাদের জন্য কি এই 5টা হিসাবের মধ্যে? সম্পদ। তাহলে বেতন হচ্ছে ব্যয়, আর নগদ হচ্ছে আমাদের জন্য কি? সম্পদ। আর এই বেতনের ফলে আমার কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখবো হচ্ছে বৃদ্ধি। আর নগদ টাকা এখানে কি হয়েছে? সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তাহলে আমরা লিখলাম ডেবিট। আর সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা লিখলাম হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। ঠিক আছে, শেষ। এটা হচ্ছে বেতন প্রদানের জাবেদা। আচ্ছা, এরপরে আমরা এখন আরেকটা শিখি, সেটা হচ্ছে ধরো ব্যবসায়ী থেকে 1,000 টাকা 1,000 টাকা চুরি হলো। আচ্ছা, ব্যবসায় থেকে 1,000 টাকা চুরি হলো। তাহলে ব্যবসা থেকে যদি 1,000 টাকা চুরি হয়, তাহলে এখানে আমার কাছ থেকে কি চলে গেল? ব্যবসা থেকে কি হ্রাস পেলো? নগদ টাকা না। ধরো তোমার কাছে 1,000 টাকা ছিল, সেই 1,000 টাকা চুরি হয়েছে। তাহলে এটা কি তোমার কাছ থেকে টাকাটা কমে গেল না? তাহলে যেহেতু আমার টাকা হ্রাস পেলো, তার মানে এখানে নাম আসবে কি? নগদান হিসাব। আচ্ছা, নগদান হিসাব তো নির্ণয় করলাম। এখন এখানে তো টাকা চুরি হয়েছে, এখানে আমরা কি হিসাব লিখবো? আরেকটা হিসাব। দুইটা হিসাব আসলে আরেকটা কি লিখবো? এই যে এই ধরনের ঘটনা, যেগুলো আমরা কখনো আশা করি না, হঠাৎ করে ঘটে যায়। ঠিক আছে, এই জিনিসগুলা বা এই ঘটনাগুলা ঘটলে তখন ওইখানে নাম আসবে হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব। বিবিধ ক্ষতি হিসাব। ঠিক আছে, বিবিধ ক্ষতি হিসাব। কারণ যেই ঘটনাগুলো আমরা আশা করি না, যেমন চুরি, কেউ কি চাবে যে তোমার ব্যবসায় টাকা থেকে বা তোমার কাছ থেকে টাকা চুরি হোক, ডাকাতি হোক? এই জিনিসটা কিন্তু তোমরা চাবা না। চাবা, কিন্তু ঘটে তো গেছে। তাহলে এই ধরনের ঘটনা, যেগুলো আমরা আশা করি না, প্রত্যাশা করি না, কিন্তু ঘটে যায় হঠাৎ করে, সেগুলাই হচ্ছে বিবিধ ক্ষতি। ঠিক আছে, তাহলে ওগুলো আমরা কি লিখবো? বিবিধ ক্ষতি লিখবো। ঠিক আছে, তাহলে বিবিধ ক্ষতি। তাহলে এর মাধ্যমে আমার কি হয়েছে? এই 5টা শ্রেণীর মধ্যে আমার ব্যয় হয়েছে। কারণ
আমার একটা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হওয়া মানে আমার একটা কি, ব্যবসার ব্যয় হওয়া, ঠিক আছে। আর নগদ টাকা কি হয়েছে, চলে গেছে, তার মানে সম্পদ, নগদ টাকা হচ্ছে সম্পদ যেটা হচ্ছে হ্রাস পাইছে, আর এখানে ব্যয় কি, বৃদ্ধি পাইছে, ঠিক আছে। নগদ টাকা যেহেতু চুরি হয়ে গেছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে যাওয়ার কারণে হ্রাস হয়েছে, আর বিবিধ ক্ষতি এখানে ব্যয় কি, বৃদ্ধি পাইছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। আর সম্পদ হ্রাস পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে তোমরা যখন লিখবা, লিখবা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব কি, ক্রেডিট। আবার বলতেছে তোমরা কিন্তু এই যে এই মাঝখানের দুইটা কাজ, এই যে মাঝখানের দুইটা কাজ, এটা কিন্তু তোমরা মনে মনে করবা, তোমরা পরীক্ষার হলে লিখবা না, ঠিক আছে। তোমরা লিখবা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব, লিখে দিই, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। এভাবে হচ্ছে তোমরা পরীক্ষার হলে লিখবা। আচ্ছা, এই গেল। আচ্ছা, তাহলে আরেকটা যদি দেই, তাহলে তোমরা এবার বলবা, আগুনে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো। হ্যাঁ, তাহলে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, তাহলে বলো তো এবার এটা কি হবে। কারণ এখানে কি হয়েছে, অগ্নি দুর্ঘটনায় মানে কি, তোমার ব্যবসায়ের যে পণ্য ছিল ওইগুলো কি কোনোভাবে আগুন লাগছে এবং আগুন লেগে ওগুলা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এবার আমাদের কি হিসাব আসবে, তোমরা তো খুব সহজে বুঝতে পারতেছো, সেটার কি নাম আসবে, বিবিধ ক্ষতি। কারণ এটা হঠাৎ করে হয়ে গিয়েছে, তাহলে বিবিধ ক্ষতি হিসাব, ঠিক আছে। তাহলে বিবিধ ক্ষতি। আর এখন এখানে একটা জিনিস দেখো, এবার কিন্তু আমার টাকা যায় নাই, কারণ আগেরটা হচ্ছে কি হয়েছে, আমার কাছ থেকে টাকা চলে গেছিল, টাকা চুরি হয়ে গেছে, তাই টাকা চলে গেছে। কিন্তু এবার আমার কি হয়েছে, পণ্য, পণ্য বিনষ্ট হয়েছে। তাহলে এবার তো আমরা নগদ টাকা লিখতে পারবো না। ধরো তুমি এই যে মার্কেটের ব্যবসা করো, তোমার মার্কার কি হয়েছে, পুড়ে গেছে, তাহলে তুমি কি এখানে নগদ টাকা লিখতে পারবা, এখন আমরা মার্কার হিসাবও তো লিখতে পারবো না, বা পণ্য হিসাব লিখতে পারবো না। কিন্তু একটা জিনিস দেখো, এই মার্কারটা কিন্তু আমি ক্রয় করে আনছিলাম, তাহলে এটা আমার হচ্ছে ক্রয়, ঠিক আছে। এই ক্রয়টা কি হচ্ছে, হ্রাস পাইছে, তাহলে আমরা এখানে কি নাম আসবে, ক্রয় হিসাব। সিম্পল কথা, যদি আহ, মানে পণ্য থাকে সেখানে হয় ক্রয় হিসাব আসবে, নাহলে বিক্রয় হিসাব আসবে, ঠিক আছে। তাহলে বিবিধ ক্ষতি আমার জন্য হচ্ছে ব্যয়। আর এখানে ক্রয়, যেহেতু আমার এই ক্রয় কিন্তু পণ্যটা পুড়ে গেছে, আমরা এখানে লিখছি ক্রয় হিসাব। এখন এই ক্রয় হিসাবটা কি হয়েছে, হ্রাস পাইছে, ঠিক আছে। ক্রয় হিসাব হ্রাস পাইছে। আচ্ছা, ব্যয় বৃদ্ধি পেলে, বৃদ্ধি, ক্রয় আমার জন্য ব্যয়, এটা হচ্ছে হ্রাস পাইছে। আচ্ছা, বিবিধ ক্ষতি হিসাব তাহলে হবে কি, ডেবিট, আর ক্রয় ব্যয় হ্রাস পাইছে তাহলে হবে কি, ক্রেডিট, ঠিক আছে। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি, ক্রেডিট। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা এতক্ষণ আমরা যেই জাবেদাগুলো করছি প্রত্যেকটাতেই হচ্ছে দুইটা করে হিসাব আসছে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এইবার আমরা একটা জাবেদা দেখবো, সেটার মধ্যে হচ্ছে তিনটা হিসাব আসবে, ঠিক আছে, তিনটা হিসাব আসবে। তো জাবেদা মানে কিন্তু যে তোমার সবসময় একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ আসবে, বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে তোমার অনেক ডেবিট আসতে পারে, অনেক ক্রেডিট আসতে পারে, কিন্তু শেষে তোমার ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল যদি সমান হয়, তার মানে তোমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা ডেবিট বা দুইটা ডেবিট, তিনটা ডেবিট যাই আসুক, এটা কোনো চিন্তার বিষয় না। চিন্তার বিষয় হচ্ছে আমার ডেবিট ক্রেডিট মিলে কিনা। যদি আমার ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল মিলে, তার মানে হচ্ছে কি আমার অঙ্ক কি ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন লিখি যে 10,000 টাকার, 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তিতে
9,000 টাকা প্রদান করা হলো। আচ্ছা, 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। এখানে একটা জিনিস এবার আমাদের বুঝতে হবে। তা প্রথমে দেখি আমরা, তোমরা যখন এই যে এরকম পূর্ণ নিষ্পত্তিতে কথাগুলো থাকবে তখন তোমরা কি করবা, আগে দেখবা যে তোমার কাছে কি আসছে বা কি গেছে। তাহলে আমরা আগে দেখি তো, এই যে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে মানে হচ্ছে 10,000 টাকার পরিবর্তে, পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে এটার পরিবর্তে আমরা দিছি কত, 9,000 টাকা। আচ্ছা, 9,000 টাকা দিছি, কেউ আমার কাছে 10,000 টাকা পাইতো, আমি তাকে 10,000 টাকা না দিয়ে 1,000 টাকা ছাড়ে আমি কি দিছি, 9,000 টাকা দিছি। তাহলে আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা, 9,000 টাকা চলে গেছে। তাহলে নগদান হিসাব, ঠিক আছে, একটা হচ্ছে নগদান হিসাব, সেটা হবে কি, নগদ টাকা যেহেতু চলে গেছে তার মানে এটা হবে কি ক্রেডিট। ক্রেডিট কত টাকা, 9,000 টাকা, ঠিক আছে। এবার বাকি 1,000 টাকা, বাকি 1,000 টাকা কোথায় গেল, বাকি 1,000 টাকা তো কিন্তু আমি দেই নাই, এটা হচ্ছে আমি বাট্টা পাইছি, ঠিক আছে। কেউ আমার কাছে 10,000 টাকা পাইতো, তো আমি তাকে 9,000, সে আমাকে 1,000 টাকা ছাড় দিছে, বলছে যে ঠিক আছে তুমি 10,000-এর পরিবর্তে তুমি আমাকে 9,000 টাকা দাও। তাহলে বাকি 1,000 টাকা কি আমি ছাড় পাইলাম, এটা আমার জন্য কি হবে, বাট্টা হবে, ঠিক আছে। যখন আমি ওই যে আমরা পড়ছিলাম না যে বাট্টা হচ্ছে দুই ধরনের, একটা নগদ বাট্টা আর এটা হচ্ছে কারবারি বাট্টা। নগদ বাট্টা আবার দুই ধরনের, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। তাহলে এখানে দেখো আমি কি বাট্টাটা কি পাইছি নাকি আমার বাট্টা দিতে হয়েছে। যেহেতু সে আমাকে ছাড় দিছে যে 1,000 টাকার বদলে, মানে 10,000 টাকার বদলে তুমি আমাকে 9,000 টাকা দাও, তাহলে এখানে আমি 1,000 টাকা কি বাট্টা পাইছি, এই নামটা হবে হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা ক্রেডিট, এটা হচ্ছে আমার জন্য আয় 1,000 টাকা, ঠিক আছে। আর এই যে দেখো এটাও কিন্তু ক্রেডিট। আচ্ছা, ক্রেডিটটা আমি পরে বুঝাচ্ছি কিভাবে হয়েছে। এবার দেখো আমরা টাকা কাকে প্রদান করি, পাওনাদারকে নাকি দেনাদারকে। আমরা টাকা হচ্ছে প্রদান করি পাওনাদারকে, তাই না। আমার কাছে টাকা কে পায়, পাওনাদার পায়। তো যখন আমার কাছে কেউ টাকা পায় সেখানে নাম কি আসে, পাওনাদার। তাহলে আমরা লিখবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা। দেখো তাহলে এই যে ক্রেডিট ক্রেডিট যোগ করলে 9 আর 1 10,000, আর পাওনাদার কি একাই 10,000। এখন তোমরা হয়তো বুঝতে পারো নাই যে কেন এগুলা ক্রেডিট হয়েছে বা ডেবিট হয়েছে। আমি আগে টাকাটা দেখাইলাম যে ডেবিট ক্রেডিট কিভাবে সমান হয়েছে, এবার দেখো কিভাবে ডেবিট ক্রেডিট হয়েছে আমি বুঝাচ্ছি। যে দেখো পাওনাদার, পাওনাদার আমার জন্য দায়, তাই না। তাহলে পাওনাদার আমার এই হিসাবের শ্রেণীর মধ্যে কোথায় যাবে, দায়। আচ্ছা, এরপরে নগদ টাকা আমার এই হিসাবের শ্রেণীর মধ্যে কোথায় যাবে, সম্পদ। এরপরে প্রাপ্ত বাট্টা, 1,000 টাকা যে আমি ছাড় পাইছি, এটা তো আমার জন্য কি হয়েছে, এটা আমার জন্য আয় হয়েছে না, যেহেতু আমি ছাড় পাইছি এটা আমার জন্য আয় হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি হিসাবের শ্রেণী নির্ণয় করে ফেলেছি, এবার আমাকে কি করতে হবে, হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাহলে আমি যেহেতু পাওনাদারকে টাকা পরিশোধ করে দিছি, আমাকে কি আর টাকা পরিশোধ করতে হবে, তার মানে আমার এখানে কি হবে, দায় হ্রাস পাইছে, ঠিক আছে, দায় হ্রাস পাইছে। এরপরে নগদ টাকা সম্পদ, আমার কাছ থেকে এই 9,000 টাকাটা কি হয়েছে, চলে গেছে, তার মানে সম্পদও কি হয়েছে, হ্রাস পাইছে। এরপরে প্রাপ্ত বাট্টা যেটা হচ্ছে আয়, আমি এই 1,000 টাকা কিন্তু আবার দিতে হয়নি, 1,000 টাকা আমি বাট্টা পাইছি, এটা আমার জন্য কি হয়েছে, আয় হয়েছে। তো আমরা এটা কি লিখবো, বৃদ্ধি, ঠিক আছে। তাহলে এবার নর্মালি কিন্তু তোমরা একাই করতে পারবা যে দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট, এবারে আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। দেখছো, তাহলে তোমরা সহজেই এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। তো আমার উদ্দেশ্য ছিল হচ্ছে যে ডেবিট ক্রেডিটের টাকা কিন্তু আমার সমান হয়েছে, এই জিনিসটা বোঝানো। তাহলে আমি এই জিনিসটা আরেকবার বলতেছি যে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হয়েছে। আগে তোমরা কি করবা, তোমার কাছে কি আসছে বা গেছে এই জিনিসটা নির্ণয় করবা। তাহলে দেখো আমার কাছ থেকে 9,000 টাকা চলে গেছে, তো আমরা প্রথমে কি করছি, 9,000 টাকা ক্রেডিট করছি, ঠিক আছে, যেহেতু আমার কাছ থেকে 9,000 টাকা চলে গেছে। এরপরে এরপরে হচ্ছে আর 1,000 টাকা কি হলো, আর 1,000 টাকা কে পাইছে, আমি পাইছি, যেহেতু আমি টাকা প্রদান করছি সে আমাকে ছাড় দিছে 1,000 টাকা, তো সেটা হবে কি প্রাপ্ত বাট্টা।
এই যে প্রাপ্ত বারটা হচ্ছে আমার জন্য আয়, এর জন্য আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। এর জন্য প্রাপ্ত বারটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে 1000 টাকা। এখন দুইটাই কি হয়েছে, আমার ক্রেডিট হয়েছে। এবার আমাকে ডেবিটটা লিখতে হবে। তাহলে আমি কাকে টাকা প্রদান করি, আমরা হচ্ছে পাওনাদারকে টাকা প্রদান করি। তাহলে আমরা পাওনাদার হিসাব লিখছি। এরপরে পাওনাদার যেহেতু আমার দায়, আর দায় কি হয়েছে, দায় হচ্ছে হ্রাস পাইছে, দায় হ্রাস পাওয়ার কারণে আমার কি হয়েছে, পাওনাদার হিসাব ডেবিট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে যখন এরকম লেনদেন আসবে তখন তোমার এরকম তিনটা হিসাব আসবে, আর তোমাকে হচ্ছে এভাবে করতে হবে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। পূর্ণ নিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, দেনাদার হতে 7000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি। এখানে আমি কি বলছিলাম, যে আগে আমার কি আসছে গেছে এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, এই যে 6500 টাকা তুমি কি হয়েছো, পাইছো, তাহলে নগদান হিসাব কি হবে, তাহলে একটা আসবে কি নগদান হিসাব, একটা আসবে কি নগদান হিসাব। ঠিক আছে, এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি দেনাদার মানে তুমি কি টাকা পাইতা, ঠিক আছে, তুমি টাকা পাইতা কত, 7000 টাকা। এখন ওই 7000-এর পরিবর্তে আমি বলছি যে আচ্ছা তুমি আমাকে 7000 দিও না, তুমি আমাকে দাও হচ্ছে, তুমি আমাকে 500 টাকা কমায় 6500 টাকা দাও। ঠিক আছে, এটা কিন্তু আমি পাইছি। ঠিক আছে, আমি পাইছি। তাহলে 7000 টাকার পরিবর্তে আমি পাইছি কত, 6500 টাকা। আর আগের যে এন্ট্রিটা, তখন আমি কি করছিলাম, 10,000 টাকার পরিবর্তে 9,000 টাকা প্রদান করছিলাম, আর 1000 টাকা আমি বার্তা পাইছিলাম, ছাড় পাইছিলাম। কিন্তু এইবার এটাতে আমাকে ছাড় দিতে হয়েছে। আমি একজনকে বলছি আচ্ছা তুমি আমাকে 7,000-এর বদলে 6,500 টাকা দাও। ঠিক আছে, এবার কিন্তু আমি তাকে কি করছি, বার্তা দিচ্ছি। আর আগেরটাতে কি হয়েছিল, আমি বার্তা পাইছিলাম 1000 টাকা, কারণ 10,000-এর পরিবর্তে 9,000 টাকা দিতে হয়েছে। আর এবার আমাকে 7,000-এর পরিবর্তে 6,500 টাকা নিতে হয়েছে। তাহলে এবার আমাকে 500 টাকা কি করতে হয়েছে, বার্তা দিতে হয়েছে, তাই না? তাহলে আরেকটা কি আসবে, প্রদত্ত বার্তা। আচ্ছা এখানে প্রদত্ত বার্তা কেন হয়েছে, কারণ হচ্ছে আমি বার্তা দিছি, আগেরটাতে কি হয়েছিল, আমি বার্তা পাইছিলাম, বার্তা পেলে প্রাপ্ত বার্তা নাম হয়, আর বার্তা দিলে কি হয়, প্রদত্ত বার্তা নাম হয়। আচ্ছা এবার জায়গা নেই, ওয়েট, আবার লিখি, নগদান হিসাব, প্রদত্ত বার্তা হিসাব। আচ্ছা আর আমি কার কাছ থেকে টাকা পাইতাম, দেনাদার থেকে না, তাহলে আমি লিখলাম দেনাদার হিসাব, কারণ যখন আমি কার কাছ থেকে টাকা পাই সেখানে কি নাম আসে, দেনাদার হিসাব আসে। আচ্ছা এবার দেখবো নগদ টাকা কি হয়েছে, যেহেতু আমি পাইছি তাহলে নগদ টাকা আমার কি, আচ্ছা আগে শ্রেণীটা নির্ণয় করি, নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। আচ্ছা এখানে বাট্টা, যেহেতু আমার বাট্টা দিতে হয়েছে, বাট্টা দিতে হলে এই 5টা হিসাবের মধ্যে কি হবে, ব্যয় হবে, কারণ এটা আমার জন্য ব্যয় হয়েছে। আচ্ছা এরপরে দেনাদার, দেনাদার হচ্ছে এই 5টা হিসাবের মধ্যে সম্পদ। আচ্ছা এবার দেখো যে নগদ টাকা আমার সম্পদ কি হয়েছে, আসছে, তার মানে এটা বৃদ্ধি। ব্যয়, ব্যয়ও কি হয়েছে, যেহেতু আমার বার্তা দিতে হয়েছে, ব্যয়ও আমার কি, বৃদ্ধি। এরপরে দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ যেহেতু আমি দেনাদার থেকে একবার টাকা পেয়ে গেছি, আমার কি আর, আমি কি আর তার কাছে টাকা চাইতে পারবো, পারবো না। তো তো আমার সম্পদ কি হয়েছে, হ্রাস হয়ে গেল। এবার আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। দেখো সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। হয়ে গেল আমাদের জাবেদা। তাহলে তোমরা লিখবে কি, নগদান হিসাব ডেবিট, তোমরা লিখবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব কে,
ক্রেডিট। হ্যাঁ, এবার দেখো আমি একটু টাকাটা লিখে বুঝাই দিই যে নগদ টাকা আমরা কত টাকা পাইছি, এই যে নগদ নগদ পাইছি না 6,500, আমরা লিখি 6,500। এরপরে প্রদত্ত বার্তা 7,000 টাকার পরিবর্তে আমি 6,500 টাকা পাইছি, তাহলে কত টাকা আমার বার্তা দিতে হয়েছে বা ছাড় দিতে হয়েছে, 500 টাকা। তাহলে লিখলাম 500। এরপরে দেখো তাহলে এই দেনাদার থেকে আমি কত টাকা পাইতাম, 7,000 টাকা পাইতাম, তাহলে আমি লিখলাম হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তো আমার ডেবিট দুইটা যোগ করলে 6,500 আর 500 যোগ করলে কত হয়, 7,000। আর ক্রেডিট একাই আছে কত, 7,000। তাহলে হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট এই পূর্ণ নিষ্পত্তি ডেবিট ক্রেডিট করা। তাহলে এভাবেই হচ্ছে তোমাদেরকে ডেবিট ক্রেডিট করতে হবে। আগে হিসাবগুলো বের করবা, এরপর হচ্ছে শ্রেণী নির্ণয় করবা, শ্রেণী নির্ণয় করার পরে হ্রাস বৃদ্ধি করবা, হ্রাস বৃদ্ধি করার পরে তুমি এই 4টা জিনিস মনে রাখলে তুমি ডেবিট ক্রেডিট খুব সহজেই নির্ণয় করতে পারবা। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।